সমগ্র বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানসমূহে হিসাব সংরক্ষণের জন্য নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে দুতরফা দাখিলা পদ্ধতি প্রতিষ্ঠিত এবং পরিচিত। আমি মোবারক হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টে MBA করছি। 2013 সালে ভর্তি পরীক্ষায় 35তম হয়ে আমি BBA তে ভর্তি হই। আমরা জানি দুতরফা দাখিলা পদ্ধতিতে অর্থ বা আর্থিক মূল্যে পরিমাপযোগ্য প্রতিটি লেনদেনকে দ্বৈত সত্তায় প্রকাশ করা হয়। ব্যবসায়ের সঠিক ফলাফল ও প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য দুতরফা দাখিলা পদ্ধতির কোনো বিকল্প নেই। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নিই এই দুতরফা দাখিলা পদ্ধতি কি এবং এটি কিভাবে কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে ইতালির একজন সুপ্রসিদ্ধ গণিতবিদ লুকা প্যাসিওলি 1494 খ্রিস্টাব্দে আর্থিক ঘটনাবলী সঠিকভাবে এবং সুন্দরভাবে লিপিবদ্ধ করার একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন, যার নাম হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। তিনি এখানে দেখিয়েছেন যে প্রতিটি লেনদেনের সাথে দুটি পক্ষ জড়িত থাকে। এই দুটি পক্ষ কি কি? এর একটি হলো দাতা এবং একটি হলো গ্রহীতা। এই দাতা গ্রহীতা কি? যে পক্ষ সুবিধা পায় অর্থাৎ যে সুবিধা গ্রহণ করে তাকে আমরা বলছি গ্রহীতা বা ডেটর, এবং যে পক্ষ সুবিধা দেয় অর্থাৎ সুবিধা প্রদান করে তাকে আমরা বলছি দাতা বা ক্রেডিটর। অর্থাৎ আমরা যদি সাধারণ ভাষায় বলি, যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের সাথে জড়িত দুটি পক্ষ বিচার করে এক পক্ষকে ডেবিট এবং অন্য পক্ষকে সমপরিমাণ অর্থ দ্বারা ক্রেডিট করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলা হয়। এখানে একটি তথ্য দেখো যে এক পক্ষকে ডেবিট এবং অপর পক্ষকে তো ক্রেডিট করাই হচ্ছে, কিন্তু সেটা সমপরিমাণ অর্থ দ্বারা, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট সবসময় সমান থাকবে। অর্থাৎ মোট ডেবিট পরিমাণ এবং মোট ক্রেডিট পরিমাণ তাও কিন্তু সবসময় সমান থাকবে। যদি তোমাদের কোনো কারণে কোনো অঙ্কে ডেবিট এবং ক্রেডিটের অঙ্ক সমান না হয়, তাহলে তোমাকে ধরে নিতে হবে যে তুমি কোথাও ভুল করেছো। তখন তোমাকে ভুলটা খুঁজে সংশোধন করে নিতে হবে, কারণ এটা সবসময় মাথায় রাখবে যে ডেবিট এবং ক্রেডিট এর অর্থ পরিমাণ সমানই হবে সবসময়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে হিসাব বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ হিসাব সংরক্ষণের পদ্ধতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এই দুতরফা দাখিলা পদ্ধতির কিছু মূলনীতি রয়েছে বা কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এর মূলনীতি বা বৈশিষ্ট্য হচ্ছে টোটাল 5টি। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বৈশিষ্ট্যগুলি জেনে নিই। তাহলে প্রথমেই রয়েছে দ্বৈত সত্তা। প্রতিটি লেনদেনের কমপক্ষে দুটি হিসাব থাকে। ডেবিট ও ক্রেডিট নির্ণয় করার পূর্বে প্রতিটি লেনদেনে জড়িত হিসাব খাত সমূহের বের করে প্রত্যেকটি কোন শ্রেণীর হিসাব তা নিরূপণ করতে হয়। অর্থাৎ কোন একটি লেনদেন হলো, মনে করো অফিসের কর্মচারীকে বেতন বাবদ 7,000 টাকা দেওয়া হলো, তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে যে দুটি পক্ষ বের করতে হবে যে এখানে কে কে জড়িত। এখানে দুটি পক্ষ জড়িত, একটি হচ্ছে বেতন হিসাব, একটি হচ্ছে নগদান হিসাব। বেতন আমাদের একটি খরচ হয়েছে, সেটি আমাদের বেতন হিসাবে যাবে, এবং নগদান হিসাব আমাদের সম্পদ হ্রাস করেছে, এই হিসাবের মাধ্যমে এটি নগদান হিসাবে আসবে। তো আমাদের যেটা কাজ হচ্ছে সর্বপ্রথম দুটি পক্ষ, জড়িত পক্ষকে আমরা বের করব। এরপর দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী ওই হিসাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব। আচ্ছা, এর পরবর্তী রয়েছে দাতা ও গ্রহীতা। আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে প্রতিটি লেনদেনের সুবিধা গ্রহণকারী গ্রহীতা ও সুবিধা প্রদানকারী দাতা হিসেবে কাজ করে। অর্থাৎ যে সুবিধা দিবে সে দাতা এবং যে সুবিধা নিবে সে হচ্ছে গ্রহীতা। তার পরবর্তীতে রয়েছে ডেবিট ও ক্রেডিট করা। সুবিধা গ্রহণকারী হিসাব ডেবিট এবং সুবিধা প্রদানকারী হিসাবকে আমরা ক্রেডিট করব। যে সুবিধা গ্রহণ করবে সে হচ্ছে ডেবিট, যে সুবিধা প্রদান করবে সে হচ্ছে ক্রেডিট। সমান অঙ্কের আদান প্রদান, অর্থাৎ প্রতিটি লেনদেনে ডেবিট এবং ক্রেডিট টাকার পরিমাণ সমান হবে। যে কথাটা আমি একটু আগেই বারবার বললাম যে প্রতিটি লেনদেনে ডেবিট এবং ক্রেডিটের পরিমাণ সবসময় সমান হবে। এবং সবশেষে যেহেতু প্রতিটি লেনদেনের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকার অঙ্ক দ্বারা লিপিবদ্ধ করা হয়, সেহেতু সামগ্রিক ফলাফল নির্ণয় করা সহজ হয়।
অর্থাৎ আমি সহজেই জানতে পারছি যে আমার একটা লেনদেন যদি হয়ে থাকে কোথা থেকে টাকাটা আসলো, আবার কোথায় গেল, কিভাবে আসলো, কেন আসলো, এটা আমি একদম বিস্তারিত জেনে যাচ্ছি হিসাব সঠিকভাবে সংরক্ষণের ফলে। আর মোট লেনদেনের এই ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফল সমান হবে। যেহেতু প্রতিটি লেনদেনের ডেবিট ক্রেডিট সমান, তাহলে অবশ্যই মোট লেনদেনের মোট ডেবিট আর মোট ক্রেডিটের অঙ্ক সমান হবে। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য ও স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি, এর কিছু অসাধারণ সুবিধাও রয়েছে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সুবিধাগুলো একটু জেনে নিই। প্রধানত এর 10টি সুবিধা রয়েছে আমাদের পাঠ্যপুস্তকে। এর মধ্যে প্রথমেই রয়েছে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ। যেহেতু তোমরা দেখলে যে আমরা প্রতিটি লেনদেনকে বিশ্লেষণ করে ডেবিট ক্রেডিট আলাদা করে নিচ্ছি, তাহলে বুঝতেই পারছো আমরা এখানে সম্পূর্ণ পরিপূর্ণ জড়িত পক্ষকে একত্র করে পরিপূর্ণভাবে হিসাবটি সংরক্ষণ করছি। এবং যেহেতু প্রতিটি লেনদেন ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকায় লিপিবদ্ধ করা হয়, সেজন্য যে কোনো লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব এ থেকে জানা সম্ভব হয়। লাভ লোকসান নিরূপণ করতে পারছি আমরা এ থেকে। এই পদ্ধতিতে ব্যবসায়ের মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিপূর্ণ ও সঠিক হিসাব সংরক্ষণ করা হয়। এর ফলে নির্দিষ্ট সময় পরে আমরা যে বিশদ আয় বিবরণী তৈরি করব, সেটি আমরা পরবর্তীতে দেখব। আবার এর মাধ্যমে আমরা ব্যবসায়ের নিট লাভ বা নিট লোকসান নির্ণয় করতে পারি, যে ওই নির্দিষ্ট সময়ে ওই প্রতিষ্ঠানে কি লাভ হয়েছে না লোকসান হয়েছে। এই বিষয়টি আমরা দুতরফা দাখিলা পদ্ধতি থেকে জানতে পারি। এছাড়াও রয়েছে গাণিতিক শুদ্ধতা যাচাই। গাণিতিক শুদ্ধতা যাচাই কিভাবে দুতরফা দাখিলা পদ্ধতি কাজ করে? প্রতিটি লেনদেনের যেহেতু ডেবিট পক্ষের বিপরীতে সমপরিমাণ অঙ্কের ক্রেডিট দাখিলা লিপিবদ্ধ করতে হয়, যার ফলে কোনো নির্দিষ্ট তারিখে র্যামিল প্রস্তুত করে হিসাবের গাণিতিক নির্ভুলতা পরীক্ষা করা যায়। এছাড়াও আমি তোমাদেরকে বলেছিলাম, যদি কোনো কারণে তোমাদের ডেবিট এবং ক্রেডিট সমান না হয়, তাহলে বুঝতে হবে ভুল আছে। তার মানে কি, এটি তোমাকে গাণিতিক শুদ্ধতা যাচাই সাহায্য করবে। এর পরবর্তীতে রয়েছে আর্থিক অবস্থা নিরূপণ। একটি ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণের একটি প্রধান উদ্দেশ্যই থাকে যে সঠিক আর্থিক অবস্থার নিরূপণ করা। আর একটি নির্দিষ্ট তারিখে আর্থিক অবস্থার বিবরণী তৈরির মাধ্যমে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। আর এই আর্থিক অবস্থা নিরূপণের জন্য যে তথ্যগুলো ব্যবহার করা হয়, সেগুলো আসে পূর্ণাঙ্গভাবে এই দুতরফা দাখিলা পদ্ধতি থেকেই। এছাড়া আরও রয়েছে ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন ও প্রতিরোধ। সেটা কিভাবে কাজ করে? এই পদ্ধতির হিসাব সংরক্ষণ করলে আমরা খুব সহজেই কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমরা বের করতে পারি, কারণ এখানে একটা ব্যালেন্স থাকে যে আপনি যেটা করছেন সেটার পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করা হয়। ভুল ত্রুটি ও জালিয়াতি চিহ্নিত করে সেটাকে সঠিকভাবে প্রতিরোধের ব্যবস্থা করা যায়, এবং সেটা সঠিক সময়ে অবশ্যই। ব্যয় নিয়ন্ত্রণ। এই পদ্ধতিতে আমরা সহজে অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণ করতে পারি, কারণ আমরা যেহেতু তথ্যগুলো বিশ্লেষণ করছি, এই বিশ্লেষিত তথ্য আমাদেরকে এমন কিছু তথ্য দিবে যেটি আমরা পরবর্তীতে কাজে লাগিয়ে ব্যবসায়ের ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবো। এবং অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয়। এই পদ্ধতিতে হিসাব রাখার ফলে ব্যবসায়ের মালিক যে কোনো সময় তার মোট পাওনা ও দেনার পরিমাণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। দেনা বা পাওনা স্বাভাবিক অবস্থার চেয়ে যদি অতিরিক্ত হয়ে যায়, তাহলে এটি ব্যবসায় সমস্যার সৃষ্টি করতে পারে। এই জন্য মালিককে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, যেটাতে দুতরফা দাখিলা পদ্ধতি সবচেয়ে বেশি সুবিধা প্রদান করে। আর আমরা জানি সরকারকে সঠিক পরিমাণ কর দিতে হয়, না হলে এখানে জেল জরিমানারও কিন্তু ব্যবস্থা রয়েছে। এই পদ্ধতিতে সঠিক হিসাব রাখার ফলে এর ভিত্তিতে নির্ণীত বিভিন্ন কর, যেমন এর মধ্যে রয়েছে আয়কর, ভ্যাট, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, অর্থাৎ আমদানি রপ্তানি করতে যেই টাকা দিতে হয় এগুলাকে শুল্ক বলা হয়। এগুলো কর কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য হয়। আর কর কর্তৃপক্ষের নিকট সঠিক হিসাব প্রদান ছাড়া তারা কিন্তু কর গ্রহণ করবে না। আর সঠিক হিসাব প্রদান করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতিতে সঠিক হিসাব রাখা। আর এছাড়াও দুতরফা দাখিলা পদ্ধতি বেশ সহজ একটি পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেন যেহেতু আমরা বিজ্ঞানসম্মত উপায়ে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করি, তাই ছোট বড় সকল প্রতিষ্ঠানই এই পদ্ধতি সহজে ব্যবহার করতে পারে। আর শুধুমাত্র সহজে ব্যবহারই না, আমরা একটি প্রতিষ্ঠানের সাথে
আরেকটি প্রতিষ্ঠানের যে হিসাবগুলো রয়েছে এটা আমরা সহজে তুলনামূলক বিশ্লেষণও করতে পারি, যেটা আমাদেরকে আবার ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এর একটি সার্বজনীন স্বীকৃত রয়েছে, অর্থাৎ যে কোনো দেশে এই পদ্ধতিটি ব্যবহার করা হয় এবং যে কেউ এই পদ্ধতি ব্যবহার করে তার হিসাব প্রস্তুত করতে পারে। যেহেতু এটি একটি বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ, নির্ভুল, স্বয়ংসম্পূর্ণ ও নির্ভরযোগ্য পদ্ধতি, সমগ্র বিশ্বে এই পদ্ধতিটি সার্বজনীন স্বীকৃত পদ্ধতি হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং সবাই এই পদ্ধতি অনুসরণ করে এবং এই পদ্ধতিটি সবাই সাদরে আমন্ত্রণ জানিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে পূর্বেই বলেছি যে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিটের টাকার অঙ্ক সমান হবে। আর এই ধারণাটাই কিন্তু হিসাব সমীকরণের মূল ভিত্তি। হিসাব সমীকরণের মূল উপাদানগুলো হচ্ছে এই পাঁচটি: সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। এই হিসাব সমীকরণের যে পাঁচটি উপাদান রয়েছে, এই পাঁচটি উপাদানের আমরা এখন ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের কৌশল শিখব। যেহেতু আমি বলেছি ডেবিট এবং ক্রেডিট সবসময় সমান হবে, তাহলে এখনই বুঝতে পারবে যে এটি আসলে কিভাবে সমান হবে। তাহলে চলো আমরা উপাদানগুলো নিয়ে প্রথম আলোচনা করি, যে কোনটি কিভাবে ডেবিট কিভাবে ক্রেডিট হবে। তোমাদের নিশ্চয়ই হিসাব সমীকরণটি মনে আছে, যে সম্পত্তি সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, আর মালিকানা সত্ত্বের মধ্যেই দুইটি উপাদান রয়েছে: আয়, যেটি আমরা যোগ করি, আর রয়েছে ব্যয়, যেটি আমরা বিয়োগ করি। এই সম্পত্তি যখন আমাদের কারবারে আসবে বা ব্যবসায় বৃদ্ধি পাবে, তখন আমরা এটাকে ডেবিট করব। এবং যদি কোনো সম্পত্তি চলে যায় বা বিক্রি করি, বাদ দিয়ে দেই, নষ্ট হয়ে যায়, বা কোনো কারণে যদি সম্পত্তি হ্রাস পায়, তখন আমরা এটিকে ক্রেডিট করে দিব। দায়, সম্পত্তির সাথে দায়ের সম্পর্কটি ঠিক বিপরীত। তাহলে দায় যদি বৃদ্ধি পায় কি হবে? ক্রেডিট। কিন্তু দায় যদি হ্রাস পায় তাহলে ডেবিট। মালিকানা সত্ত্বও কিন্তু এক ধরনের দায়। এটা হলো অভ্যন্তরীণ দায়, অর্থাৎ মালিকের কাছে ব্যবসায় দায়বদ্ধ। মালিকানা সত্ত্ব যেহেতু ব্যবসায়ের এক ধরনের দায়, তাই হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী মালিক ও ব্যবসায় প্রতিষ্ঠান আলাদা সত্তা। তাই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে দায়ের মতোই ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট। আর আমরা বলেছি আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ কি আয় এবং মালিকানা সত্ত্ব একই ভাবে চলে। তাহলে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট। কিন্তু ব্যয়টি হলো ঠিক তার উল্টো। আমি বলেছিলাম যদি ব্যয় বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাহলে মালিকানা সত্ত্ব ব্যয় উল্টো দিকে অবস্থান করছে। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। এখন এই বিষয়গুলো তুমি কিভাবে সহজে মনে রাখবে? তুমি সহজে মনে রাখতে পারবে এইভাবেই, সম্পত্তি এবং ব্যয় এই দুটাকে তুমি মনে রাখলেই হবে, যে সম্পত্তি এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। তাহলে বাকি তিনটা তার উল্টোটা ঠিক। দায়, মালিকানা সত্ত্ব, আয়, সেটা বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এইভাবে তুমি আলাদা করে মনে রাখবে। সম্পত্তি, ব্যয়, দায়, আয়, মালিকানা সত্ত্ব। সম্পত্তি এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ঠিক তার উল্টোটা বাকিগুলো, দায়, আয়, মালিকানা সত্ত্ব, বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আশা করি এভাবে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন জেনে নেই দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা কি কি হিসাবের বই সংরক্ষণ করি, অর্থাৎ কি কি হিসাবের বই সংরক্ষণ করলে আমি বলতে পারবো যে আমি দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করি। দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রধানত দুই ধরনের হিসাবের বই সংরক্ষণ করা হয়। দুই ধরনের হিসাবের বইয়ের মধ্যে কি কি রয়েছে? একটি রয়েছে জাবেদা এবং অন্যটি খতিয়ান। জাবেদাটি হলো হিসাবের প্রাথমিক বই, অর্থাৎ কোন একটি লেনদেন সংঘটিত হওয়ার পরে আমরা সাথে সাথে যে বইতে লিপিবদ্ধ করি সেটা হচ্ছে জাবেদা। আর এই জন্যই জাবেদাকে আমরা হিসাবের প্রাথমিক বই বলি। আর এই জাবেদা থেকে, অর্থাৎ হিসাবের প্রাথমিক বই থেকে আমরা যখন হিসাবের পাকাপোক্তভাবে প্রত্যেকটি আলাদা আলাদা হিসাবে খতিয়ানে স্থানান্তর করব, অর্থাৎ খতিয়ানে হিসাবগুলো লিপিবদ্ধ করব, তখন আমরা সেটাকে বলবো যে হিসাবের পাকা বই। কারণ খতিয়ানে হিসাবগুলো কিন্তু বছর শেষে থেকে যায় এবং সেগুলো দিয়েই কিন্তু আমরা বিশদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণীগুলো প্রস্তুত করে থাকি। জাবেদা থেকে খতিয়ানে এসে তার পরবর্তীতে ওই হিসাবগুলোই আমরা সবশেষ পর্যন্ত সংরক্ষণ করি। তাই এটাকে হিসাবের পাকা বই অর্থাৎ স্থায়ী বই বলা হয় আর কি। আচ্ছা, তাহলে জাবেদাটি কি?
লেনদেন সংগঠিত হওয়ার পর সেটা আমরা প্রথমে চিহ্নিত করব যে এটা লেনদেন কিনা। তারপরে দুতরফা দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী, যেটা আমরা একটু আগে শিখলাম, যে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে প্রথমে পক্ষগুলো আমরা জানবো, পক্ষগুলো বিশ্লেষণ করে তারপর ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করে সর্বপ্রথম যেই কারণে আমি বললাম যে এটি প্রাথমিক হিসাবের বই, সর্বপ্রথম যে বইটি লিপিবদ্ধ করা হয় তাকেই আমরা জাবেদা বলি। আচ্ছা, আশা করি তোমরা জাবেদাটি এবার বুঝতে পেরেছ। আর তাহলে খতিয়ানটি কি? এই যে জাবেদায় লিপিবদ্ধকৃত যে হিসাবগুলো আমরা প্রাথমিকভাবে লিখলাম, সেগুলোকে প্রত্যেকটি হিসাবকে আমরা আলাদা আলাদা ভাবে সঠিক শিরোনামে বা উপযুক্ত শিরোনামে বইতে স্থানান্তর করে যে সংশ্লিষ্ট হিসাবে অন্তর্ভুক্ত করা হয় তাকে খতিয়ান বলে। তাহলে খতিয়ানটা কিরকম? যেমন তুমি ধারে বিক্রয় করলা, নগদে বিক্রয় করলা, চেকে বিক্রয় করলা, বিভিন্ন ভাবে বিক্রয় করলা আর লিখলা, জাবেদায় লিখলা, প্রাথমিক বিষয় হিসাব বইতে লিখলা। পরবর্তীতে খতিয়ানে কি করবে? যে এই যে তুমি এত রকম ভাবে বিক্রয় করলে, একটা বিক্রয় হিসাবের আন্ডারে এই সবগুলো বিক্রয়কে তুমি আনবা, যে আমি এত তারিখে এত টাকায় চেকে বিক্রি করেছি, এত টাকা নগদে বিক্রি করেছি। তাহলে কি হলো? তুমি সকল বিক্রয়ের হিসাবগুলো একটা জায়গায় পাচ্ছ, এবং এই বিক্রয়ের হিসাবটি কিন্তু পরবর্তীতে তোমার বিক্রয় হিসাবে চিহ্নিত হবে, এবং নতুন যে কোনো বিক্রয় হবে সব এখানে চলে আসবে। তাহলে বুঝতেই পারছো জাবেদা এবং খতিয়ানের মূল পার্থক্যটাও কোথায় হচ্ছে। এই জাবেদা এবং খতিয়ান হিসাবের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, এবং জাবেদার কিন্তু আবার কিছু প্রকারভেদ রয়েছে, আমরা সেটিও শিখবো এখন। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চলে এসেছি জাবেদার প্রকারভেদে। জাবেদার প্রকারভেদটি তোমাদের ছোট প্রশ্ন এবং নৈবেদিক প্রশ্নের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রায় প্রশ্ন আসে। প্রশ্নটা কি ধরনের আসে? যেমন আসতে পারে যে ক্রয় জাবেদা কোন ধরনের ক্রয় লিপিবদ্ধ হয়? ক্রয় জাবেদায় শুধুমাত্র ধারে পণ্য ক্রয় লিপিবদ্ধ হয়, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। অথবা বলে দিল যে ধারে পণ্য বিক্রয় কোথায় লিপিবদ্ধ হয়, তখন কিন্তু নগদান বই লিখলে ভুল হবে, তোমাকে বলতে হবে যে বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয়। ঠিক তেমনি ভাবে ক্রয় ফেরত জাবেদায় কি লিপিবদ্ধ হয়? ওই যে ধারেকৃত পণ্যটা, সেটা যখন ফেরত হয় সেটা আমরা ক্রয় ফেরত জাবেদায় লিখি। আবার ধারে বিক্রিত পণ্য যদি ফেরত চলে আসে তখন আমরা বিক্রয় ফেরত জাবেদায় লিখব। এখন আসি, যদি আমরা কোনো নগদ অর্থ পাই তাহলে আমরা সেটা নগদ প্রাপ্তি জাবেদায় লিখব, যদি কোনো নগদ পাওয়া যায়, এবং যদি কোনো নগদ অর্থ প্রদান করা হয় সেটিকে আমরা নগদ প্রদান জাবেদায় লিখব। এইগুলো বাদে আরো অন্যান্য লেনদেন থাকতে পারে যেগুলো এখানে আসবে না, সেগুলোকে আমরা লিখব প্রকৃত জাবেদায়। তাহলে প্রকৃত জাবেদার সংজ্ঞাটা কি ধরনের দাঁড়ালো? যে সকল লেনদেন উপরোক্ত কোনো প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা যায় না সেগুলি হচ্ছে প্রকৃত জাবেদা। যেমন মনে করো আসবাবপত্রের অবচয়, সেটি আমার ক্রয়ও না, ক্রয় ফেরতও না, আবার নগদ প্রাপ্তি প্রদান কোনোটাই না। তো আসবাবপত্র যখন আমি অবচয় ধরবো, হ্যাঁ, বা সম্পত্তি আমি বিক্রয় করব, তখন এই ধরনের লেনদেনগুলো কি বিশেষ লেনদেন, এগুলো কিন্তু আমাদের সাধারণত প্রত্যেকদিন হয় না, এজন্য এগুলোকে আমরা প্রকৃত জাবেদায় নিয়ে আসি। আচ্ছা, আশা করি তোমরা জাবেদার প্রকারভেদটি এখন বুঝতে পেরেছ। এখান থেকে প্রায় প্রশ্ন হয়, তো এই বিষয়টি খুব মনোযোগ সহকারে পড়বে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা খুব মজার একটা বিষয় সম্পর্কে শিখব, সেটি হচ্ছে হিসাব চক্র। হিসাবেরও আবার একটা চক্র আছে। হিসাব চক্রটা কেমন? প্রথমেই জানো যে চলমান ধারণা অনুযায়ী, ধারণাটার নাম কি? চলমান ধারণা অনুযায়ী ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যক্রম অনন্তকাল ধরে চলতে থাকবে। বিষয়টা খুব মজার। আসলে অনন্তকাল বলতে বিষয়টা এমন না যে পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত চলতে থাকবে। অনন্তকাল বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটাকে আমরা সঠিক ইংলিশে বলি ফরসিয়েবল পিরিয়ড। অর্থাৎ জিনিসটা অনেকটা এরকম যে যতটুকু পর্যন্ত অনুমান করা সম্ভব, হ্যাঁ, যে আমরা যতটুকু পর্যন্ত ভবিষ্যৎ চিন্তা করতে পারি, দেখতে পারি, অতটুকু পর্যন্ত এই ব্যবসা প্রতিষ্ঠান চলবে, মানে বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নাই, এটা চলতে থাকবে। আচ্ছা, তো আমরা এই যে ব্যবসায় হিসাব সংরক্ষণ করছি, একটা ব্যবসায় অনন্তকাল ধরে চলতে থাকবে, কিন্তু এর মানে তো এই না যে আমরা অনন্তকাল পরে গিয়ে ব্যবসার ফলাফল সম্পর্কে জানবো। আমরা যেটা করি যে একটা নির্দিষ্ট সময় পর পর এই ফলাফলটা সম্পর্কে জানি। যদিও আমরা একটা নির্দিষ্ট সময় পর পর ফলাফলটা সম্পর্কে জানি, কিন্তু ব্যবসাটা চলতেছে কিন্তু অনন্তকাল, তাহলে এখানে কিন্তু একটা বিভাজন চলে আসছে। সেটার জন্যই আমরা হিসাব চক্রটাকে সংরক্ষণ করি। হিসাব চক্র যেমন শুরু হয় লেনদেন শনাক্তকরণ দিয়ে,
সেইখান থেকে আমরা একটা পিরিয়ডে সবগুলো লেনদেন নিয়ে কাজ করে আবার পরবর্তী পিরিয়ডে এই শনাক্তকরণ দিয়ে আমরা শুরু করি, যেখানে আগের বছরের কিছু জের রয়ে যায়। এই যে ব্যবসায় হিসাব সংরক্ষণের যে ধারাবাহিকতার কথাটা আমি বললাম, এই যে আবর্তনটা কি, যে বারবার ঘুরছে একটা জিনিস, এটাই কিন্তু হিসাব চক্র। আচ্ছা, আর হিসাব চক্র কিন্তু একটা ধারাবাহিকতা বজায় রাখে। ধারাবাহিকতাটা কেমন, যে এই বছরে আমি যেই সম্পদ এবং দায় নিয়ে শেষ করলাম হিসাব বছর, পরবর্তী বছরে কিন্তু আমি সেই পূর্ববর্তী বছরের জেরগুলো নিয়ে কিন্তু আমি কাজ শুরু করব। সেগুলো নিয়ে কাজ শুরু করে সেগুলোর মধ্যে আবার পরিবর্তন আসবে, সেই পরিবর্তন সহ আবার আমি পরবর্তী বছরে হিসাব কাজ শুরু করব। এটাই হচ্ছে হিসাবের ধারাবাহিকতা। এটা নিয়ে ছোট প্রশ্ন আসতে পারে, এটা খুব ভালোভাবে পড়ে রাখো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখছি হিসাব চক্রের যে ধাপগুলো রয়েছে, আমি যেটা নিয়ে কথা বলছিলাম। দেখো, সর্বপ্রথম ধাপের কথা আমি বলেছি কি, লেনদেন শনাক্তকরণ। অর্থাৎ আমরা সর্বপ্রথমে যেটা করব, যে লেনদেন হয়েছে কিনা। যদি লেনদেন হয় তাহলে কথা, আর লেনদেন না হলে এটা বাদ। লেনদেন আমরা শনাক্ত করব সর্বপ্রথম। তাহলে হিসাব চক্রের প্রথম ধাপে কি করছি, ব্যবসায়ের প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করে লেনদেন হিসেবে চিহ্নিত করছি। এর পরবর্তীতে আমরা যেটা করব, লেনদেন বিশ্লেষণ করব। লেনদেন বিশ্লেষণে কি করব আমরা, যে প্রতিটি ধাপে প্রতিটি লেনদেন বিশ্লেষণ করে সেই হিসাব খাতগুলো আমরা চিহ্নিত করব, যে একটি লেনদেনের কোন কোন হিসাব খাতগুলো জড়িত। যে আমরা তখন বলেছিলাম যে বেতন প্রদান, তাহলে এখানে বেতন একটা হিসাব ছিল এবং নগদান একটি হিসাব ছিল, দুটি পক্ষ জড়িত ছিল। এর পরবর্তীতে আমরা কি করব, যেটা আমরা বললাম যে প্রাথমিক হিসাব বইতে লিপিবদ্ধ করতে হবে। আর প্রাথমিক হিসাব বইতে লিপিবদ্ধ করাটা কি, জাবেদাভুক্তকরণ। এই বিশ্লেষণকৃত হিসাব খাতগুলো দুতরফা দাখিলার নিয়ম অনুসারে প্রযোজ্য হিসাবের প্রাথমিক বইতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে জাবেদা লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ আমাকে কি করতে হবে, যে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে যে হিসাবগুলো বের করলাম, ওই হিসাবগুলো ডেবিট ক্রেডিটে লিখে সমপরিমাণ অর্থ দ্বারা ক্রমানুসারে, অর্থাৎ তারিখ অনুসারে, আগে পরে না কিন্তু, জাবেদা লিপিবদ্ধ করতে হবে। এর পরবর্তীতে ওই হিসাবগুলো আমরা খতিয়ানে নিয়ে আসবো। খতিয়ানে কিভাবে নিয়ে আসবো, খতিয়ানের এই ধাপে আমরা যেটা করব, যে জাবেদায় লিপিবদ্ধকৃত লেনদেনগুলো আলাদা আলাদা হিসাবে শিরোনামে লিপিবদ্ধ করব। যেটা আমি তখন বললাম, যে আমি বিক্রয় করেছি, সকল নগদ বিক্রয়, ধারে বিক্রয়, বিক্রয় রিলেটেড যত হিসাব রয়েছে বা যত সময় যেগুলো ঘটেছে সবগুলো আমি বিক্রয়ের আন্ডারে নিয়ে আসলাম। তাহলে আমি জানতে পারতেছি বিক্রয় কত, কখন হয়েছে, কোথা থেকে হয়েছে, সম্পূর্ণ বিক্রয়ের তথ্য এক জায়গায় চলে আসছে। এই কাজটা আমরা খতিয়ানে করি। প্রতিটি হিসাব খাতের জন্য আলাদা আলাদা খতিয়ান তৈরি করে প্রতিটি হিসাবে নির্দিষ্ট সময়ান্তে উদ্ধৃত নির্ণয় করি। ওই নির্দিষ্ট সময় শেষে আমরা একটা জের বের করি বা ব্যালেন্স করি, যে এই হিসাবে আমার কতটুকু হলো। তাহলে আমি মনে করো 1 মাসের হিসাব রাখলাম, তাহলে মাস শেষে আমি বলে দিতে পারবো যে বিক্রয় আমার কত টাকার হয়েছে, কারণ ওইখানে আমি জের পেয়ে যাচ্ছি। এই জের গুলো নিয়ে এর পরবর্তীতে আমরা রেয়ামিল প্রস্তুত করি। রেয়ামিলের কিন্তু আবার একটা বিশেষত্বও আছে। লেনদেন সমূহ নির্ভুলভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ হয়েছে কিনা তা যাচাই করার উদ্দেশ্যেই কিন্তু মূলত রেয়ামিল প্রস্তুত করা হয়। আর এই রেয়ামিলটা কিভাবে প্রস্তুত করা হয়, খতিয়ানের ডেবিট উদ্ধৃত এবং ক্রেডিট উদ্ধৃতের সাহায্যে রেয়ামিলটা প্রস্তুত করা হয়। ডেবিট উদ্ধৃতগুলো ডেবিট এবং ক্রেডিট উদ্ধৃতগুলো ক্রেডিট। যদি মিলে তাহলে হিসাব ঠিক আছে, আর যদি না মিলে তাহলে হিসাবে ভুল আছে। এর পরবর্তীতে আমাদেরকে সমন্বয় দাখিলা করতে হয়। সমন্বয় দাখিলাটি একটু ভিন্ন রকম। সমন্বয় দাখিলা হলো, প্রথমে আমি তোমাদেরকে বলে দিই যে কিছু বিষয় আমি বলেছিলাম যে দৃশ্যমান লেনদেন, সেগুলো দৃশ্যমান হচ্ছে, আমরা লিখছি। আবার কিছু লেনদেন রয়েছে যেগুলো অদৃশ্যমান, তো সেগুলো তো আমরা হচ্ছে যে দেখছি পাচ্ছি না, সেগুলো আমরা কি করি, সেগুলি আমরা বছর শেষে হিসাবের খাতায় সমন্বয় করে নিই। ঠিক সমন্বয়টা এরকমই। ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য হিসাবকাল শেষে প্রাপ্য আয়, বকেয়া খরচ, অগ্রিম খরচ এবং অনুপার্জিত আয়, এই দফাগুলো আমরা সমন্বয় দাখিলা প্রদান করি। যে আয়টা আমার প্রাপ্য কিন্তু এখনো আমি নগদে পাইনি, যেহেতু আয়টা এই বছরের, তাহলে আমাকে এই বছরেই দেখাতে হবে, সেটা তো পরবর্তী বছরে পাইলেও দেখানো যাবে না। সেজন্য আমরা সমন্বয় করে এই বছরেরটা এই বছরেই দেখাবো, ওই যে হিসাবকাল ধারণা অনুযায়ী। তাহলে এই বছরের বকেয়াগুলো এই বছরই চলে আসলো, এই বছরের অগ্রিম খরচগুলো এই বছরই চলে আসবে, এবং এই বছরে উপার্জন হয়নি কিন্তু আমরা আয়ের টাকা পেয়ে গেছি, সেই অনুপার্জিত আয়টিও আমরা এই বছরেই দেখাবো। তবে সেটা বাদ দিয়ে দেখাবো যে এটা এই বছরের না।
তার মানে সমন্বয় কিন্তু শুধু যোগ না, সমন্বয় যোগ এবং বিয়োগ দুটোই হতে পারে। এর পরবর্তীতে আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত সহজ করার জন্য বা সহজে যাতে আমরা আর্থিক বিবরণীটি প্রস্তুত করতে পারি, এর উদ্দেশ্যে একটা ঐচ্ছিক কাজ হিসেবে, ঐচ্ছিক কাজ মানে হলো এটা আমার অপশনাল, এটা আমি চাইলেও করতে পারি অথবা না করলেও সমস্যা নেই, এটা ঐচ্ছিক, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, জেনে রাখো। এটাকে ঐচ্ছিক ধাপ বলা হয়, মানে অপশনাল, এটা করতেও পারো নাও করতে পারো। ঐচ্ছিক কাজ হিসেবে বহুঘর বিশিষ্ট একটি বিবরণী প্রস্তুত করা হয়। এই বিবরণীটার নামে হলো কার্যপত্র। কার্যপত্রে মূলত যেটা করা হয় যে র্যামিলের ব্যালেন্স গুলা নেওয়া হয়, পরে সমন্বয় গুলো অ্যাডজাস্ট করে, পরে সমন্বিত ব্যালেন্সটা করে, সেখানে আমি একটা স্বাভাবিক ব্যালেন্স গুলো দিয়ে আর্থিক বিবরণীটা করে দেখি আসলে কি আমি যে হিসাবগুলো প্রস্তুত করলাম ওইটা দিয়ে কতটুকু সঠিক তথ্য আমি পাচ্ছি। এর পরবর্তীতে গিয়ে আমি আর্থিক বিবরণীটা প্রস্তুত করি, যেখানে আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানের লাভ, ক্ষতি, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ আমরা নির্ণয় করি। সুতরাং আর্থিক বিবরণীটি খুবই গুরুত্বপূর্ণ। মূলত এটিই কিন্তু হিসাবের মানে যেটা বলে কি ফলাফল বা আউটপুট, এই যে আমরা এত কষ্ট করলাম সেটার ফলাফলটাই কিন্তু আর্থিক বিবরণী, সেটাই কিন্তু ব্যবসায় ব্যবহার করি আমরা। এর পরবর্তীতে সমাপনী দাখিলা। আমি বলেছিলাম যে আমরা কিছু জের পরবর্তী বছরে নিব, আবার কিছু জের আছে যেগুলো আমরা পরবর্তী বছরে নিব না। তাহলে সমাপনী দাখিলা দিয়ে আমরা ওই জেরগুলোকে এই বছরের জন্য বন্ধ করে দিব। যেমন মনে করো বিক্রয়, এই বছর যে বিক্রয় হয়েছে সেটা এই বছর তো আমি দেখালাম, এটা তো আর আগামী বছরে যাবে না। সুতরাং সমাপনী দাখিলার মাধ্যমে এই হিসাবগুলো আমরা বন্ধ করব। হ্যাঁ, সেগুলো হলো নামিক হিসাব বলে সাধারণত, যে নামিক হিসাবগুলো আমরা সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দিই। কারবারের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো জের ও উত্তোলন হিসাব বছরান্তে বন্ধ করতে হয়। আর এক বছরের আয় ব্যয় পরবর্তী হিসাব বছরে যাবে না, তাই সমাপনী দাখিলার প্রয়োজন হয়। এর পরবর্তীতে আমরা করি হিসাব পরবর্তী র্যামিল। এটাকে তোমরা সর্বশেষ ধাপও বলতে পারো। হিসাব পরবর্তী আমরা একটা র্যামিল করি, যে র্যামিলটি দিয়ে আমি আবার পরবর্তী বছরে হিসাবটা শুরু করব, যে আমার এই ব্যালেন্স গুলো আছে, তারপরে আমি লেনদেন রেকর্ড করে সেই হিসাবগুলোর সাথে যোগ করে দিব। আচ্ছা, তাহলে হিসাব পরবর্তী র্যামিলটা কি? সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে ব্যবসায়ের আয়, ব্যয় ও উত্তোলন হিসাব বন্ধ হয়ে যায়। অবশিষ্ট যে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব হিসাবে জের থাকে সেগুলো নিয়ে পরবর্তী হিসাব বছর শুরু হয়। এর জন্য হিসাব পরবর্তী র্যামিল বা প্রারম্ভিক জাবেদারে প্রস্তুত করতে হয়। তাহলে আশা করি এখন হিসাব চক্রটি বুঝতে পারছো। মনে করো 2000 একটা বছর, এই বছরে তুমি এই সম্পূর্ণ হিসাব চক্র করলে, একদম শনাক্তকরণ থেকে পরবর্তী হিসাব বছরে র্যামিল তৈরি করলে, আবার পরবর্তী হিসাব বছরে গিয়ে তুমি আবার এই হিসাব পরবর্তী র্যামিল থেকে শুরু করে আবার শনাক্তকরণ করে আবার এই জায়গাতেই আসবে। এটাকেই আমি কিন্তু বলেছিলাম হিসাবের ধারাবাহিকতা। হিসাব কিন্তু এভাবে ধারাবাহিকতা রক্ষা করে বছরের পর বছর চলতে থাকে, যতদিন পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না হয়ে যাচ্ছে। তাহলে আশা করছি হিসাব চক্রটা এখন তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখলে আমি দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। এখন তোমরা আমাকে জিজ্ঞাসা করতেই পারো যে দুতরফা দাখিলা পদ্ধতি যদি একটা পদ্ধতি হয়, তাহলে এর কি কোনো বিকল্প পদ্ধতি আছে, বা বিকল্প পদ্ধতি থাকলে সেটা কি? হ্যাঁ, বিকল্প পদ্ধতি আছে, সেটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। তবে সত্যি কথা বলতে এটা কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতির বিকল্প পদ্ধতি মোটেই নয়। কেন, তোমরা এখনই বুঝতে পারবে। দেখো, যেসব ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন ছোট বা লেনদেন সংখ্যা কম, লেটসে ধরো যে একটা ছোট মুদি দোকান বা চায়ের দোকান, এরকম একটা দোকান, তারা একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখে। তো সেটা কিভাবে রাখে? তার পক্ষে তো দুতরফা দাখিলা পদ্ধতিতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে এত খাতাপত্র বই রেখে হিসাব সংরক্ষণ করা সম্ভব না। সে যেটা করবে, যে কোনো একটা লেনদেন হলে সে কোনোটার একটা পক্ষ লিখবে, কোনোটার দুইটা পক্ষ লিখবে, আবার দেখা যাবে কোনো লেনদেনের কোনো পক্ষই লিখবে না, অর্থাৎ ওই লেনদেনই লিপিবদ্ধ করবে না। মানে হযবরল, এক একটা এক এক ভাবে তার ইচ্ছা মতো করবে। আর এই ইচ্ছা মতো যে করবে পদ্ধতি, সেটা তো অবশ্যই বিজ্ঞানসম্মত পদ্ধতি হতে পারে না, কারণ বিজ্ঞান তো কারো ইচ্ছায় চলে না, সেটা চলে কিছু নির্দিষ্ট নিয়ম নীতি মেনে। তাহলে এই যে বিজ্ঞানসম্মত না যে পদ্ধতিতে আমরা যে একটি পক্ষ, দুটি পক্ষ বা কোনো পক্ষই না যে লিপিবদ্ধ করছি, এই পদ্ধতিটাকেই আমরা একতরফা দাখিলা পদ্ধতি বলছি। তাহলে বুঝতেই পারছো, এটা মোটেই কোনো দিক থেকে দুতরফা দাখিলা পদ্ধতির ধারে কাছে তো দূরের কথা, এটার বিকল্প মোটেই না।
একতরফা দাখিলা পদ্ধতিতে তাহলে আমরা দেখি এটা কিভাবে তারা কাজ করে, ছোট করে একটু ধারণা নিয়ে নিই। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একতরফা দাখিলা নিয়ে একটা অঙ্কই দেখে ফেলি। এখানে মিসেস সাহেলা খাতুন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তার হিসাব বই হতে যেসব তথ্য পাওয়া গেছে এর মধ্যে প্রথমেই রয়েছে 2017 সালে প্রথমেই তার জানুয়ারি 1 তারিখে অর্থাৎ বছরের শুরুতে তার মোট সম্পদ ছিল 1,20,000 টাকা এবং দায় ছিল 35,000 টাকা। আর বছর শেষে গিয়ে এই মোট সম্পদ দাঁড়িয়েছে 1,50,000 টাকায় এবং মোট দায় দাঁড়িয়েছে 55,000 টাকায়। 2017 সালে তিনি অতিরিক্ত মূলধন আনয়ন করেছেন, সেটার পরিমাণ হচ্ছে 20,000 টাকা এবং তিনি উত্তোলন করেছেন 30,000 টাকা। তাহলে 2017 সালে সাহেলা খাতুনের লাভ ক্ষতি কি হবে? এখানে তোমরা একটা জিনিস দেখতেই পাচ্ছ, এখানে তথ্যগুলো কিন্তু কেমন যেন অসম্পূর্ণ। মোট সম্পদ দায় বছরের শুরুতে দেওয়া আছে, শেষে দেওয়া আছে, অতিরিক্ত মূলধন দেওয়া আছে, উত্তোলন দেওয়া আছে, এখান থেকে লাভ ক্ষতি নির্ণয় করতে বলছে, অর্থাৎ বিষয়টি অনেকটাই অসম্পূর্ণ। তারপর আমরা এখান থেকে করব একতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা লাভ ক্ষতিটি নির্ণয় করে ফেলি। তাহলে প্রথমেই যদি আমি সূত্রটি লিখে দেখাই তোমাদেরকে, সেটা হবে এরকম যে লাভ অথবা ক্ষতি কোনটা হবে আমরা তো এখন বলতে পারবো না, সেটা আমরা হিসাব করে দেখে নিই। সেটা হিসাব করার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে সমাপনী মূলধন আর উত্তোলন আমরা যোগ করব, অর্থাৎ সমাপনী মূলধন এবং উত্তোলন থেকে প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনটা আমরা বাদ দিব। তাহলে আমাদের লাভ বা ক্ষতিটা বের হয়ে যাবে। তাহলে লাভ বা ক্ষতিটা কিভাবে বের হবে? যে আমার বছরের শুরুতে কি ছিল এবং বছরের শেষে কি আছে, এর মিশেলটাই হবে লাভ বা ক্ষতি। অতিরিক্ত মূলধন যদি আমরা এটাকে ব্র্যাকেটে নিয়ে আসি, তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দিয়ে দিলেই হবে। তাহলে সমাপনী মূলধন এবং উত্তোলন থেকে আমরা প্রারম্ভিক মূলধন এবং উত্তোলন বের করছি। প্রশ্নে আমরা উত্তোলন জানি কত টাকা, 30,000 টাকা, এবং অতিরিক্ত মূলধন জানি 20,000 টাকা, কিন্তু সমাপনী মূলধন আমাদের দেওয়া নেই, প্রারম্ভিক মূলধনও দেওয়া নেই। তাহলে সেটা কিভাবে আমরা বের করতে পারি তাহলে একটু দেখে নেই। তাহলে সমাপনী মূলধনটা প্রথম বের করে নেই, যে সমাপনী মূলধন কত টাকা। প্রারম্ভিক মূলধন বা সমাপনী মূলধন যেটাই বের করে আমরা, সূত্র হলো মোট সম্পদ বিয়োগ মোট দায়। যদি প্রারম্ভিক হয় তাহলে আমরা প্রারম্ভিকটা বের করব, যদি সমাপনী হয় তাহলে সমাপনীটা বের করব। যেহেতু সমাপনী বের করছি তাহলে সমাপনী মোট সম্পদ সমাপনী মোট দায়। তাহলে আমি তোমাদের বুঝার সুবিধার্থে সহ লিখে দিচ্ছি। তাহলে সমাপনী মোট সম্পদ আছে কত টাকা, 1,20,000 টাকা এবং মোট দায় আছে 55,000 টাকা, সরি 1,50,000 টাকা। তাহলে 1,50,000 টাকা থেকে যখন আমি 55,000 টাকা বাদ দিব, তখন আমার কি বের হবে, সমাপনী মূলধন বের হবে 95,000 টাকা। তাহলে আমরা এবার প্রারম্ভিক মূলধনটা বের করে নেই ঠিক একই পদ্ধতিতে। প্রারম্ভিক মূলধন সূত্রটি কি হবে, ঠিক সেম এই সূত্রটি, ঠিক এই সূত্রটি অ্যাপ্লাই হবে, শুধু এই সমাপনী জায়গা হবে প্রারম্ভিক আর এই সমাপনী জায়গা হবে প্রারম্ভিক। এখানে হবে মোট সম্পদ মোট দায়। তাহলে কত টাকা, টাকাগুলো আমরা একটু দেখে নেই প্রশ্ন থেকে। মোট সম্পদ আছে আমাদের 1,20,000 টাকা এবং আমাদের মোট দায় আছে প্রারম্ভিক 35,000 টাকা। তাহলে কত থাকলো, 85,000 টাকা। তাহলে আবার আমরা পিছনে ফিরে যাই, সমাপনী মূলধন কত হলো, 95,000 টাকা, আমাদের উত্তোলন কত টাকা, 30,000 টাকা। এখান থেকে আমরা বিয়োগ দিব প্রারম্ভিক মূলধন
85,000 টাকা এবং অতিরিক্ত মূলধন 20,000 টাকা। তাহলে তোমরা নিজেরাই এখন বিয়োগ করে দেখো কত হয়। বিয়োগ করলে হবে লাভের পরিমাণ 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা সে একতরফা দাখিলা পদ্ধতি হিসাব সংকলন করে ব্যবসায় বছর শেষে লাভ করতে পারলো। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক এই 3টা সূত্রের মাধ্যমে তোমরা সমাধান করে ফেলতে পারবে।